সাইনাইড মোহন এই নামটি আপনারা হয়তো কখনো কখনো শুনে থাকবেন। একসময় তিনি একজন সাধারণ স্কুল শিক্ষক ছিলেন, কিন্তু আজ তিনি ভারতের মোস্ট ডেঞ্জারাস সিরিয়াল কিলারদের মধ্যে একজন। তার বিরুদ্ধে 20 জন মেয়েকে হত্যা করার মামলা রয়েছে। একটা সময় ছিল যখন কর্ণাটকের মেয়েরা মোহনের জন্য ঘরে বাইরে বেরোতে পারত না। সর্বোপরি একজন শিক্ষক কেন সিরিয়াল কিলার হয়েছিলেন, কেন তাকে সাইনাইড মোহন বলা হতো, কিভাবে তিনি মেয়েদেরকে নিখোঁজ করতেন, আর শেষ পর্যন্ত তিনি কীভাবে পুলিশের হাতে ধরা পড়লেন, সবই জানবেন এই ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রথমে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই রকম রহস্যময় ভিডিও দেখার জন্য। সাইনাইড মোহনের নাম সকলের সামনে আসে 2009 সালে। প্রকৃতপক্ষে 17 জুন 2009 তারিখে কর্ণাটকের বান্টিওয়ালা তালুকে বারিমার গ্রামের বাসিন্দা অনিতা, যার বয়স ছিল মাত্র 22 বছর, সেই মেয়েটি হঠাৎ উধাও হয়ে যায়। অনিতা নিখোঁজ হওয়ার পর তার পরিবার এবং গ্রামবাসীরা প্রায় 2-3 দিন ধরে সারা শহর জুড়ে খোঁজাখুঁজি করে, তাও অনিতাকে খুঁজে পাওয়া যায় না। অনিতার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে সারা শহর জুড়ে। নিখোঁজ অনিতার গ্রামের বাড়িটা ছিল কর্ণাটকের একদম দক্ষিণ জেলার মধ্যে, যেটা সাম্প্রদায়িক উত্তেজনা কেন্দ্রবিন্দু। মেয়ে নিখোঁজ, এই কারণে অনেক ধর্মীয় সংগঠন রাস্তায় নেমে আসে এবং অনিতাকে খোঁজার জন্য সরকারের উপর চাপ দিতে থাকে। বিষয়টির গুরুত্ব বুঝে অনিতাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। একজন সিনিয়র সার্কেল ইন্সপেক্টরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে তদন্ত দল তৈরি করা হয়। সেই দল অনিতাকে বিভিন্নভাবে খোঁজা শুরু করে। তল্লাশি অভিযানের সময় গ্রাম থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত হাসান শহরের অন্তর্গত বাস স্ট্যান্ডে একটি পাবলিক টয়লেটের মধ্যে অনিতার লাশ পাওয়া যায়। অনিতার শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। দেখে মনে হচ্ছিল অনিতা কোনো বিষাক্ত পদার্থ খেয়ে ফেলেছে। অনিতার শরীর পুলিশ ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। পোস্টমর্টম রিপোর্টে অনিতার শরীরে সাইনাইডের উপস্থিতি পাওয়া যায়। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় অনিতা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে এখানে একটা পুলিশের মনে প্রশ্ন জাগে, অনিতা যদি আত্মহত্যাই করত, তাহলে বাড়ি থেকে 160 কিলোমিটার দূরে গিয়ে কেন, আর পাবলিক টয়লেটে গিয়ে বিষ খাবে কেন? পুলিশ এই বিষয়ের ওপর নজর দেয় আর তদন্ত প্রক্রিয়া চালিয়ে যায়। প্রথমে অনিতার ফোন নাম্বার আর বাড়ির ল্যান্ডফোন নাম্বারকে ধার করে তদন্ত শুরু করে। তদন্তের সময় অনিতার সেলফোন থেকে একটা নাম্বার পায়, যেখান থেকে অনিতাকে অনেকবার কল করা হয়েছিল। তদন্তে জানা যায় নম্বরটি অনিতার গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত মাঝিগিরিতে বসবাসকারী শ্রীধর নামে এক ব্যক্তির নামে লিস্টেড ছিল। অনিতার মৃত্যুর সঙ্গে শ্রীধরের কোনো সম্পর্ক আছে কিনা জানতে পুলিশ শ্রীধরের বাড়িতে পৌঁছায়। এখানে আসার পর পুলিশ একটি অবাক করা তথ্য পায়। শ্রীধর নয়, শ্রীধরের বোন কাবেরী এই সিমটা ব্যবহার করত। পুলিশ জিজ্ঞাসা করে কাবেরী এখন কোথায়। তখন শ্রীধরবাবু বলেন 17 মার্চ 2009 তারিখ থেকে কাবেরী নিখোঁজ। এরপর পুলিশ কাবেরী নিখোঁজ হওয়ার তদন্ত শুরু করে। এখন কাবেরী ব্যবহৃত সেলফোনের নাম্বারের ডিটেলস পুলিশ বের করে এবং তা থেকে জানা যায় দুটি অপরিচিত নাম্বার থেকে প্রচুর কল আসতো কাবেরীর এই নাম্বারে, এবং এই নাম্বারে দীর্ঘ সময় ধরে কথা বলতো কাবেরী। পুলিশ এই দুটি নাম্বারের ডিটেলস বের করে এবং জানতে পারে একটি নাম্বার প্রত্যুত্তরের বাসিন্দা বিনীতা নামে একটি মেয়ের নামে ছিল, আরেকটি কাসার ঈশ্বরের বাসিন্দা পুষ্কর নামে একটি মেয়ের নামে ছিল। পুলিশ দুজনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পৌঁছানোর পর পুলিশ অবাক হয়ে যায়, কারণ পুলিশ সেখানে গিয়ে জানতে পারে দুটি মেয়েই বেশ কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন পুলিশ পুষ্প আর বিনীতার কল ডিটেলস বের করে
সেখান থেকে একটি অপরিচিত নাম্বারের খোঁজ পায় পুলিশ। পুলিশ এবার সেই নাম্বারকে টেস্ট করে মালিকের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে ওই অপরিচিত নাম্বারটি একটি মেয়ের ছিল এবং সেও বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। এদিকে পুলিশ এটা বুঝতে পেরেছিল যে এই ঘটনার পিছনে একজন ব্যক্তিরই হাত আছে। সে একটি করে মেয়েকে হত্যা করত, তারপর তার ফোন থেকে পরবর্তী মেয়েকে কল করত। কিন্তু কে এই কাজটা করছে সে বিষয়ে পুলিশ কিছুই জানতে পারছিল না। সর্বশক্তি দিয়ে পুলিশ ঝাঁপিয়ে পড়ে এই সিরিয়াল কিলারকে খুঁজে বের করার জন্য। ঠিক সেই সময় ফরেনসিক রিপোর্ট আসে। ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায় এই পর্যন্ত 20টি মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের সিম কার্ড যে ফোনে ব্যবহৃত হয়েছে তার EMI নাম্বার একই। তার মানে একজনই ছিল যে মেয়েদেরকে হত্যা করার পর তার সিম কার্ডটি তার নিজের মোবাইলে ব্যবহার করত। এরপর পুলিশ সেই EMI নাম্বারকে টেস্ট করে মোবাইল মালিকের কাছে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাড়াতাড়ি সেই মালিকের খোঁজও পেয়ে যায়। পুলিশ সেই মোবাইল ব্যবহারকারী ব্যক্তির কাছে পৌঁছে যায়। সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে হেফাজতে নেয়। আটককৃত ব্যক্তি পুলিশ হেফাজতে বলেছে এই মোবাইল ফোনটি তারই, কিন্তু এখন সে এই মোবাইলটি আর ব্যবহার করে না। আসল সেই মোবাইল ফোনটা সে তার ভাগ্নেকে দিয়েছিল। ভাগ্নে সম্পর্কে জিজ্ঞেস করতে বলে তার ভাগ্নে একজন স্কুল মাস্টার, তার নাম মোহন কুমার। মোহন কুমারের নাম আসতেই পুলিশ সেই মোহন কুমারের সমস্ত ডিটেলস জোগাড় করা শুরু করে। পুলিশ মোহন কুমারের ধরার পরিকল্পনা শুরু করে দিয়েছিল। পুলিশ জানতো এখনও পর্যন্ত সে 20টি মেয়েকে খুন করেছে, তাই তাকে ধরা এতটা সহজ হবে না। তাই মোহন কুমারকে ফাঁদে ফেলে ধরা পরিকল্পনা করে পুলিশ। অনিতা নিখোঁজ হওয়ার পর পুলিশ খুঁজতে যখন ব্যস্ত ছিল তখন সুমিত্রা নামে এক মহিলা পুলিশকে জানায় শেষবারের মতো অনিতাকে বাস স্ট্যান্ডে এক ব্যক্তির সাথে দেখেছিল। সুমিতা আরও বলে সে যদি সেই ব্যক্তিকে আবার দেখে সে চিনতে পারবে। সেই মতো পুলিশ মোহন কুমারের ছবি সুমিত্রাকে দেখানো মাত্রই সুমিত্রা মোহন কুমারকে চিনে ফেলে। শুধু তাই নয়, সুমিত্রা আরও জানায় 2005 সালে এই মোহন কুমার তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং নিজেকে একজন সরকারি কর্মকর্তাও বলেছিলেন। তখন পুলিশ কর্তারা তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগায়। সুমিত্রাকে মোহন কুমারকে ফোন করার জন্য বলে। পুলিশের নির্দেশ মতো সুমিত্রা মোহন কুমারকে ফোন করে এবং দেখা করার কথা বলে এবং এও জানায় যে আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু মোহন কুমার তাতে রাজি হয়নি। সুমিত্রা বেশ কিছুবার ফোন করার পর মোহন কুমার দেখা করতে রাজি হয়ে যায়। সুমিত্রার কথা মতো সে একটি বাস স্ট্যান্ডে দেখা করার জন্য আসে। পুলিশ সেখানে আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল, তাই মোহন কুমারের আসার সাথে সাথেই পুলিশ তাকে অ্যারেস্ট করে। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে একের পর এক তথ্য উঠে আসছিল। সেই 20টি মেয়েকে খুনের কথা স্বীকার করে নেয়। এর সাথে হত্যার কারণ জানতে চাইলে মোহন কুমার যা বলে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আসলে মোহন কুমার আশেপাশে বসবাসকারী মেয়েদের খোঁজ নিত, যাদের বিয়ে হচ্ছে না, যাদের একটু বয়স বেশি হয়ে যাচ্ছে। তারপর মোহন কুমার বিভিন্ন নামে তাদের সাথে দেখা করত। প্রথমে বন্ধুত্ব করত, তারপর মেয়েদেরকে বিনা পয়সায় বিয়ের স্বপ্ন দেখাতো। মেয়েরা যাতে বিয়ের প্রত্যাখ্যান না করে সেই জন্য প্রথম আলাপচারিতার আগে মেয়েটি কোন জাতের তার ডিটেলস জোগাড় করে নিত এবং আলাপচারিতার সময় সে নিজেকে সেই জাতের বলেই জানাতো। মোহন কুমার মেয়েদের সামনে নিজেকে বড় সরকারি কর্মকর্তা বলে বলতেন আর যৌতুক বিরোধীও বলতেন, তাই প্রায়শই মেয়েরা মোহন কুমারের কথায় প্রভাবিত হতো। তখন মোহন কুমার সেই সব মেয়েদের বলতেন ঘরে যা গয়নাগাটি আছে তা নিয়ে চলে আসতে, তারা পালিয়ে বিয়ে করবে। সেই মতো মোহন কুমার মেয়েদেরকে 100 থেকে 200 কিলোমিটার দূরে নিয়ে যেত। সেখানে গিয়ে রাতে হোটেলে থাকতো। হোটেলে মজা করার পর পরের দিন বিয়ে করার কথা বলে
তাকে বাইরে নিয়ে যেত এবং জানাতো তারা মন্দিরে গিয়ে বিয়ে করবে। সেই মতো প্রথমে মোহন কুমার তাদের একটি বাস স্ট্যান্ডে নিয়ে যেত এবং বাসে ওঠার আগে মোহন কুমার মেয়েদেরকে বলতেন, কাল রাতে আমরা সেক্স করেছি, যদি প্রেগনেন্সি এসে যায় তাহলে সমস্যা হতে পারে, তাই টয়লেটে গিয়ে গর্ভনিরোধক পিলটি খেয়ে নাও। মেয়েরা তার কথা শুনে নিত। মোহন কুমার বলতো, এই ওষুধটা খাওয়ার পর তোমার জোর টয়লেট আসতে পারে। মেয়েরা মোহন কুমারের ফাঁদে পড়ে বাথরুমে গিয়ে ওষুধটা খেয়ে নিত। ওষুধটা আসলে গর্ভনিরোধক পিল ছিল না, এই ওষুধটা ছিল সাইনাইড পিল। ওষুধটা খাওয়া মাত্রই মেয়েরা যন্ত্রণায় ছটফট করে মারা যেত। এরপর মোহন কুমার খুব আরাম করে হোটেলে ঘরে যেত এবং মেয়েদের ব্যাগ থেকে গয়না নিয়ে সেখান থেকে সেই মুহূর্তে পালিয়ে যেত অন্য স্থানে আর টার্গেট করত অন্য মেয়েদেরকে ঠিক একইভাবে। এইভাবে মোহন কুমার মেয়েদেরকে দূরে নিয়ে গিয়ে হত্যা করত। পুলিশি তদন্তে জানতে পারা যায় মোহন কুমার 3টি বিয়ে করেছিলেন। এই তৃতীয় স্ত্রীর নাম ছিল শ্রীদেবী। মোহন কুমারকে গ্রেপ্তার করার পর তার তৃতীয় স্ত্রী শ্রীদেবীর বাড়িতে প্রচুর পরিমাণে সাইনাইড পাউডার পাওয়া যায়। তার সাথে খুন হওয়া মেয়েদের প্রচুর গয়নাও উদ্ধার হয় তার বাড়ি থেকে। সাইনাইড খাইয়ে মেরে ফেলার জন্য মোহন কুমারের নাম কাগজে সাইনাইড মোহন লেখা হতো। এই পর্যন্ত 2009 সালে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মেয়ের খুনের অভিযোগ রয়েছে। এরপর মামলা শুরু হয়। স্থানীয় আদালতে মোহন কুমারকে 2013 সালে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে 2017 সালে কর্ণাটক হাইকোর্টে সেই মামলাটি ওঠে এবং কর্ণাটক হাইকোর্ট তার মৃত্যুদণ্ড খারিজ করে দেয় আর মোহন কুমারকে যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করে হাইকোর্ট। বর্তমানে মোহন কুমার কর্ণাটকের একটি জেলে সাজা কাটছে।